আব্দুল লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা, তাকে গ্রেপ্তার করা হয়েছে শাপলা চত্বরের মামলায়। ঢাকার গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লতিফ সিদ্দিকী বা আওয়ামী লীগের টিকিটে 5 বার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী ছিলেন এবং তাকে শাপলা চত্বরের ঘটনায় তাকে আসামি করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন যে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করতে না আসে তারপরও তিনি রোববার আত্মসমর্পণ করবেন। ভোটে কিন্তু সেই সুযোগও তাকে দেওয়া হয়নি। লতিফ সিদ্দিকী আপনাকে মনে আছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা বৈঠকে সংবিধান নিয়ে আলোচনার জন্য বৈঠক ছিল, সেখানে মব সন্ত্রাস করে লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন, আবু আলম শহীদ খান, তারপরে সাংবাদিক পান্না সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের পর অনেকদিন জেল খেটে তিনি বেরিয়েছেন। লতিফ সিদ্দিকী কিন্তু আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, মন্ত্রিসভা থেকে তাকে চলে যেতে হয়েছিল, কারণ হজ নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন। হজের অর্থনৈতিক গুরুত্ব, হজের ব্যবসা, এই বিষয়গুলোকে মন্তব্য করার কারণে তাকে মন্ত্রিসভা থেকে চলে যেতে হয়। হজের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আছে, হজে কেউ বিনা পয়সা যেতে পারে না, হজে যেতে হলে অনেক টাকা পয়সা লাগে এবং সৌদি আরব হজ ব্যবসার গুরুত্বপূর্ণ লাভজনক অবস্থানে আছেন, কিন্তু বাংলাদেশে এসব বিষয় বলা যায় না। লতিফ সিদ্দিকী বলেছিলেন তিনি এটাকে এর জন্য তার খেসারত দিতে হয়েছে। তিনি অবশ্য যে দেশটার জন্য যুদ্ধ করেছিলেন 71 সালে, সেই দেশটা 71 সালে স্বপ্ন ছিল যে একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে, কোনো ধর্মান্ধ দেশ হবে না। লতিফ সিদ্দিকী মন্ত্রিসভা থেকে অপসারণ হয়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়ে সেটা বুঝতে পেরেছেন বাংলাদেশটা তার 71-এর পথে নেই। সেই লতিফ সিদ্দিকী আবার গত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় আন্দোলনের পক্ষে ছিলেন। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী দুই ভাই, তারা আন্দোলনের পক্ষে ছিলেন এবং এটা এখনো গৌরব করে বলেন তারা লাল বদর ছিলেন। লাল বদর হলো এখন তারা বুঝতে পারেন যেটা তাদের সেই বিষয়গুলা জুলাই আন্দোলনের পক্ষে তাদের অবস্থান নেওয়াটা সঠিক ছিল না, এটা এখন বুঝতে পারেন। কিন্তু শেখ হাসিনাকে তারা সমালোচনা করেন, শেখ হাসিনাকে তাগুলো ওন করেন না। এমনকি আব্দুল্লাহ কাদের সিদ্দিকী কয়েকদিন আগে বলেছেন শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত। এমন একটা পরিবেশে লতিফ সিদ্দিকীকে আবার গ্রেপ্তার করার কারণে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেপ্তারের খবরের নিচে এমন সব মন্তব্য আছে যা যে মুক্তিযোদ্ধারা পড়লে মনে হবে তার মরে যাওয়া উচিত। তারা এমন একটা যুদ্ধ করেছেন, এমন একটা প্রজন্ম এখন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তারে তারা খুশি হয়, তারা যা খুশি তাই মন্তব্য করে। সেটা নসিবের দিকে নিয়ে আমরা ওই মন্তব্যগুলো পড়বো, তার আগে একটু তিনি কি বলতেন একটা ফুটেজ দেখে এসেছি। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেছেন, আগেই গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। আমি কিছুই বলবো না যদি আদালত আইনসম্মতভাবে আমাকে জামিনে মুক্তি দেয় এবং বিচারে উপস্থিত হতে বলে আমি তাই করবো। আর যদি জামিন না দেয় তাহলে তো যেখানে গন্তব্য সেজন্য আমি প্রস্তুত আছি। 29 জুলাই বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের একথা বলেন লতিফ সিদ্দিকী। এদিন হাজিরা শেষে তিনি বলেন, আমি তখন মন্ত্রী ছিলাম, কিন্তু শাপলা চত্বরের ঘটনা বা সে সময়কার কোনো বিষয়ে আমি কিছু জানি না। এ সময় সাংবাদিকেরা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। আমি শেখ হাসিনার সম্পর্কে কোনো মন্তব্যই করব না। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় তাকে আসামি করে পুলিশ। কয়েক মাস পর জামিনে মুক্তি পান তিনি।
আদালত সূত্র বলছে, শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওই মামলায় লতিফ সিদ্দিকী সহ অন্য আসামিরা আদালতে হাজিরা দেন। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন। মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে মন্ত্রী হয়েছিলেন তিনি। বিতর্কিত মন্তব্যের জেরে ২০১৪ সালে মন্ত্রিত্ব ও দল ছাড়তে হয়েছিল তাকে। এই হচ্ছেন লতিফ সিদ্দিকী। তিনি তার বক্তব্যগুলো মোটামুটি এখানে চলে এসেছেন এবং শাপলা চত্বরের ঘটনাটা আপনারা মনে করতে পারেন, সেই শাপলা চত্বরের ঘটনা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিরুদ্ধে একটা সমাবেশ। দুর্ভাগ্যজনকভাবে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়, সেই যুদ্ধে বাংলাদেশের কোন একটা ইসলামপন্থী দল, কোন ইসলামী স্কলার, আলেম, কোন একজন মানুষ কিন্তু তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে ছিলেন না, তারা পাকিস্তানের পক্ষে ছিলেন। শাপলা চত্বরের ঘটনাটা ঘটেছিল শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ হয়, গণজাগরণ মঞ্চে যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিশাল একটা সমাবেশ হয়, সেই সমাবেশটাকে ভণ্ডুল করতে, এই সমাবেশটাকে নাস্তিকদের সমাবেশ আখ্যা দিয়ে সেদিন তারা শাপলা চত্বর সমাবেশ করেন। সেই সমাবেশের কি তাণ্ডব ঘটছিল আপনারা হয়তো মনে করতে পারেন। সারা মতিঝিল বাণিজ্যিক এলাকা তাণ্ডবের শিকার হয়। বাইতুল মোকাররম এলাকার কোরআন শরীফের দোকানগুলা সব পুড়িয়ে দেওয়া হয়। ঢাকা শহরের ডিভাইডারের কোনো গাছ আস্ত ছিল না। সেই ঘটনাটাকে বিএনপি ওন করে, এই যে তাণ্ডব ঘটনা হয়েছে ঢাকা শহরে, আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে, সেই বিএনপি ঘটনাটাকে ওন করে এবং শাপলা চত্বরের ঘটনাটা শুধু লতিফ সিদ্দিকী না, শেখ হাসিনাকে আসামি করা হয়েছে, সাংবাদিকদের আসামি করা হয়েছে। এবং লতিফ সিদ্দিকী গ্রেপ্তারের খবরে কি মন্তব্য করেছেন এই প্রজন্মের কিছু ছেলে, আমি একটু পড়ি, মুক্তিযোদ্ধা শুনলে কষ্ট লাগবে, মরে যেতে ইচ্ছে করবে। এর জন্য তারা দেশটার জন্য যুদ্ধ করেছিলেন। জামিল হোসেন নামের একজন লিখেছেন, শালাকে ডিম থেরাপি দেয়া হোক। এই প্রজন্মের একজন নিশ্চয় জামিল হোসেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে বলছেন শালাকে ডিম থেরাপি দেয়া হোক। সেলিম নামের একজন লিখেছেন, ভালো কাজ। এমডি মিজানুর রহমান, তার চেহারায় দেখা যায় কোনো মাদ্রাসার লোক, তিনি শিক্ষক হবেন বা বলাৎকারী হবেন। তিনি লিখেছেন, দেরিতে হলো ভালো একটা নিউজ দেখতে পেলাম। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এই মন্তব্য, কারণ তারা সবাই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন, এখনো তারা পাকিস্তানের পক্ষে, এখনো তারা বাংলাদেশের পক্ষে না। তুষার মোস্তফা বলে একজন লিখেছেন, দারুণ কাজ। তার পক্ষে একটা মন্তব্য মোহাম্মদ ইদ্রিস আহমেদ অর্পণ, তিনি লিখেছেন, আমার দেখা একজন অসাধারণ মানুষ আপনি। এগুলো একটু শুনবে না। এই তারেক রহমান সরকার বাংলাদেশের ক্ষমতায় ফিরে এসেছে পাকিস্তানি ধারাটা। তার বাবা যদি আজকে বেঁচে থাকতেন বীর মুক্তিযোদ্ধা, তাকেও তারেক রহমান অ্যারেস্ট করতো, কারণ এটা পাকিস্তানি ধারার একটা গভর্নমেন্ট সিস্টেম। হাদি ফয়সল নামের একজন লিখেছেন, গুড ডিসিশন। আনোয়ার হোসেন রহমত লিখেছেন, আলহামদুলিল্লাহ। এমদাদুল হক বলেন, আলহামদুলিল্লাহ। শাহরিয়ার মাসুম লিখেছেন, মাশাআল্লাহ। সৈয়দ মোহাম্মদ নয়ন লিখেছেন, ভালো কাজ। মাহমুদ লিখেছেন, উট পাখির ডিম থেরাপি দেওয়ার অনুরোধ করছে। মাহমুদ, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশটা এদের যুদ্ধে স্বাধীন হয়েছে। এরা যদি সেদিন যুদ্ধ না করতেন তাহলে বাংলাদেশটা পাকিস্তানের থাকতো। পাকিস্তান থাকতে বাংলাদেশের লোকজন পাসপোর্ট করতে করাচি যেতে হতো, ভিসার জন্য করাচি যেতে হতো, বাংলাদেশে কোনো সুযোগ ছিল না।
এই আব্দুল লতিফ সিদ্দিকীদের যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আপনি পাসপোর্ট করতে পারেন। মাসুম পাটোয়ারি লিখেছেন, দেরিতে হলেও সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খলিল রহমান নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ নাস্তিক গ্রেপ্তার। জিয়াউল আহমেদ রাহাত লিখেছেন, শুকুর আলহামদুলিল্লাহ। মনির হোসেন লিখেছেন, থেরাপি দেয়া হোক। আমান মাতবর লিখেছেন, ভালো একটা কাজ হয়েছে। সিদ্দিক ফার্নিচার মার্ট একটা আইডি থেকে লেখা হয়েছে, এক নিন্দা জানাই, তিনি নিন্দা করেছেন। তার জবাব দিয়েছেন শাহবাগ নিয়ে বলেন। নাজমুস সাকিব লিখেছেন, একদম সঠিক হয়েছে। এরকম বেশিরভাগ মন্তব্য হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। বীর মুক্তিযোদ্ধারা আপনাদের কাছে সরি, আপনার এই দেশটা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, কিন্তু বাংলাদেশটা অন্য একটা পথে চলে গেছে। এই বাংলাদেশের এই নিউ জেনারেশন আপনাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, কোনো সম্মান নাই। তারা আপনাদেরকে টিম থেরাপি দিতে বলে, আপনাদের ধ্বংস চায়, আপনাদের মৃত্যু চায়। আপনারা সরি, আপনারা এই দেশটা স্বাধীন করেছিলেন। এখানে কয়েকটি মন্তব্য একটু পড়ি। গোলাম ইয়াহিয়া নিয়াজি, রাও ফরমান আলী, টিক্কা খানেরা যারা সন্তানদের অর্থাৎ নাতিরা এর চেয়ে ভালো মন্তব্য কি করতে পারে? মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অপমান করা তাদের কাজ। তারিক জামাল লিখেছে, একদম পড়াশোনা করা রাজনীতি। কবির লিখেছেন, স্বাধীনতার বিরোধীদের একমাত্র জামাত শিবির রাজাকারদের আলহামদুলিল্লাহ বলা হলো তাদের বেশ চুক্তি। রিয়াজুল আহমেদ, শেখ হাসিনা আসবেন, ফিরে আসবেন। দুঃখিত আব্দুল লতিফ সিদ্দিকী, আপনার প্রতি আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী একজন মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু আপনার প্রতি আমাদের আক্রোশটা, আমাদের ক্ষেতটা, আপনারা লালবদর হয়েছিলেন জামাতকে ক্ষমতায় আনার জন্য। বীর মুক্তিযোদ্ধা হিসেবে যদি টের না পান, তাহলে কে টের পাবেন? জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের হয়তো এইভাবে কারাগারে গিয়ে আপনাদের প্রাণ যাবে। অনেক মুক্তিযোদ্ধা কারাগারে, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনর মতো মুক্তিযোদ্ধারা কারাগারে। আবার বাচ্চু রাজাকার বাংলাদেশে আসার পরে আদালত বলেছে, আপনি বাড়িতে যান, আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম করেন। আর বীর মুক্তিযোদ্ধাদের তারা কারাগারে নিচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। এর প্রতিশোধ এখন হোক, আগামীতে হোক, কোনো একটা সময় নিশ্চয় হবে। বাংলাদেশে মানুষের রক্ত ত্যাগ নিশ্চয় এভাবে বৃথা যাবে না। সরি আব্দুল লতিফ সিদ্দিকী।